আজ থেকে ডিআইভিআরটির তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার। তাই মোদিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম, কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সেরাতে ডিআইভিআরটির ব্যান্ড এর সাথে অনেক রাত অবধি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গানও হলো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন। কিন্তু কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফর্মালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়, বেশ একটু ঠান্ডা পড়েছে। তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই কুচকাচ করে রাখা হয়েছে। টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো, সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো। বেডসাইড টেবিলের ওপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে। এগুলো পুড়িয়ে ফেলতে হবে, কোনো সূত্র রাখা চলবে না। এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ার প্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পোড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটা ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছিঁড়ে ফেললাম ফায়ার প্লেসে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চিঠিগুলোও ফেলে দিলাম সেই আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি। আগুনের দিকে চেয়েছিলাম, দু চোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল। অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি। মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। রিয়াজুল ইসলাম বাপ্পির বোন নিম্মি। বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন। আমি, স্বপন, টুটু, হায়দার, বাপ্পি একে অপরের হরিহর আত্মা। ছুটিতে ঢাকায় এলে 24 ঘন্টা একসাথে থাকা, খাওয়া, হই হুল্লোড় করে সময় কাটে আমাদের। কখনো সিনেমা, কখনো পিকনিক, নয়তো শিকার। এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে। এসব কিছু ভালো না লাগলে চলে যাই সিলেটের চা বাগানে, কাপ্তাই, রাঙামাটি কিংবা কক্সবাজার, টেকনাফ। 1968 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকা এসেছি। হইচই করে কেটে যাচ্ছিল সময়। একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমী পাখির আগমন ঘটেছে প্রচুর, তাই শিকারে যেতে হবে। শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের। সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম। আরিচা ঘাট পর্যন্ত গাড়িতে, তারপর নৌকা যাত্রা। মধ্যরাতের পর খাওয়া দাওয়ার পর নৌকায় উঠলাম। পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম। শিকার ভালোই পাওয়া গেছে। একটা রাজহাঁস, 4টা চখা এবং 20টা বালিহাঁস। শীতকালে মৌসুমী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশের ঝাঁকে ঝাঁকে। গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে। পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের। যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা। শুধুমাত্র মানুষের কাছ থেকে বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বাসায় ফিরতেই আমার ছোট 2 বোন মহুয়া ও কেয়া বায়না ধরে বসল, ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে, সেখানে নিয়ে যেতে হবে। সারা দিন রাত শিকারের ধকলে সবাই ক্লান্ত। কেউই ওদের নিয়ে যেতে রাজি হলো না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না। অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম। যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছালাম তখন রাত 9টার উপর। বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। ফাংশন, অথচ লোকজনের ভিড় নেই একদম। গাড়ি পোর্চের নিচে দাঁড় করাতেই মহুয়া কাছ নামিয়ে জিজ্ঞেস করলো, এই নিম্মি, এদিকে এসো। নিম্মিটা আবার কে? দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো। কি এত ফাঁকা কেন? প্রশ্ন করল মহুয়া। ফাংশন শেষ, জানালো মেয়েটা। বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এখনো এখানে কি করছো? রিক্সা পাচ্ছি না।
জবাব দিল মেয়েটা। মহুয়াই পরিচয় করিয়ে দিল, ভাইয়া, নিম্মি বাপ্পি ভাইয়ার বোন, আমাদের হোলি কোর্সে পড়ে। বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি। চলো না ভাইয়া, নিম্মিকে নামিয়ে দিয়ে আসি, ফাংশন যখন আর দেখাই হলো না। মহুয়া অনুরোধ জানালো। বেশ চল। নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম। উজ্জ্বল শ্যামবর্ণের একহারা গড়নির নিম্মি কেয়া মহুয়ার সাথে পেছনের সিটে বসেছে, বাপ্পি আমার পাশের সিটে। রিয়ার ভিউ মিররে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম সুন্দর ফিগারের অধিকারিণী নিম্মি দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল, ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছড়িয়ে প্রায় গোড়ালির কাছ অবধি ঝুলছে। হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের মাঝে এ ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না। গাঢ় নীল রঙের বুটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্মি। কথা বলার ধরনও ভীষণ আন্তরিক। সব কিছু মিলিয়ে প্রাণবন্ত উচ্ছল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। আশ্চর্য হয়েছিলাম নিজেই। স্কুল, কলেজ, ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয়, বিভিন্ন কারণে বেশ নামডাক ছিল বরাবরই। এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে। মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই, কিন্তু প্রেমের ধার ধারিনি কখনো। দু একটা প্রেমপত্র গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয়, কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি। ঘটনাগুলো নেহাতি ন্যাকামি বলেই মনে হয়েছে সবসময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত ক্ষেত্র বিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও। কাউকে দেখে তেমনভাবে আকর্ষণও বোধ করিনি কখনো। সেই আমি কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোবাসাই ফেললাম নিম্মিকে। এমনটাই বোধহয় হয়, যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে। প্রথম নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। হয়তোবা ক্ষণিকের মোহ, কিন্তু না, এ তো মোহ নয়। এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার। গভীর হয়েছে আমার ভালোবাসা, এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্নেও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি। নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসেবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে সানন্দেই গ্রহণ করে নিয়েছিল দুই পরিবারের সবাই, বিশেষ করে গুরুজনরা। খুশি হয়েছে বন্ধু বান্ধবরা। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে আছে। এবছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎ করে দৈবচক্রে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত। ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পাইনি ওর কাছ থেকে। জানি না ঠিক এই মুহূর্তেও কোথায় কী অবস্থায় আছে। নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী 1969 সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন। তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন। খালাম্মা মানে নিম্মির আম্মা, বাপ্পি, নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়েই। ছুটি ছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে। আব্বা, মহুয়া, কেয়া, স্বপন, হায়দার, টুটু, বৌদি ওদেরও কোনো খবরাখবর নেই। কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্রান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি,
তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে তার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে। পাক বাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা। কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল। কিন্তু না, এ পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না। সব কিছুর বিনিময়ে, এমনকি জীবনের পরোয়া না করে, মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে। ব্যক্তি, গোষ্ঠী, পারিবারিক সব স্বার্থে থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড়। সে প্রশ্নে কোনো আপোষ করা চলবে না কিছুতেই। আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু দুঃখ পাব, কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হেয় হয়ে যাব। কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নিদর্শনগুলো সব ছাই হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। আগামীকাল ভোর 7টায় এয়ারপোর্টে যেতে হবে, তাই শ্লথ গতিতে উঠে পড়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম। পরদিন ভোর 6টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল। মেস ওয়েটার বেডটি দিয়ে গেল। বেডটি শেষে প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। মেসের সামনের কার পার্ক গাড়িতে ভরে গেছে। ডিআইভিআরটির প্রায় সব অফিসারই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাবার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিহ্বল করে তুলেছিল। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। ভাবছিলাম, আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারে যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে, তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে এলো। আমার সিও মিয়া হাফিজ এসে বললেন, শরীফ, ইটস টাইম, লেটস গো। ইয়েস স্যার। বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়িটি স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসল। কাফেলা চলল এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মতি আমার আগেই চেক ইন করে অপেক্ষা করছিল। আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করেই প্রশ্নটা করলাম। মুলতান যাচ্ছি, পেশাওয়ারের পথে, জবাবে বলল মতি। আই সি, দ্যাটস গুড। প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে, বললাম আমি। চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম। হঠাৎ দেখি ডিআইভিআরটি কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে এই ইয়াং গুড গানার অফিসার হিসেবে খুবই স্নেহ করতেন। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান। তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম। আলাকা শরীফ, तू हमको छोड़ के जा रहा है, इसलिए हमें दुख है, लेकिन यही जिंदगी है बेटा। नया यूनिट में अच्छा रहना और खुश रहना, यही मेरा दुआएं है। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল। বোর্ডিংয়ের ঘোষণা হলো। সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার্স কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ এ জলি গুড ফেলো বলতে বলতে আমাকে প্লেনের সিঁড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম। মতিও উঠে বসেছে। জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করল। সবাই তখনও দাঁড়িয়ে। কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভেতর দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পেছনে ফেলে
প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে। এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল। প্লেন থেকে বেরোতেই মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। কোয়েটার তুলনায় মুলতানের আবহাওয়াটা অনেক উষ্ণ। ভাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে গেলাম অ্যারাইভালে। এখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমার লাহোর যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার ছিল। সার্ভাইভাল কিট, ফার্স্ট এইড বক্স, অ্যান্টি স্নেক বাইট কিট, এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে। 3 জনের জন্য ডেজার্ট শুজ, 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চুইংগাম, বিস্কিটস, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে 2টো আংটি বানালাম, এক একটা 1.5 ভরি ওজনের। একটাতে খোদাই করলাম এস এবং অন্যটাতে এম। আমিও মতি আংটি 2টো পরে নিলাম। কেনাকাটার পাট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন ধরলে 2:15 মধ্যেই পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর। ঠিক করলাম 2 বাঙালি একসঙ্গে সফর করাটা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে সাথে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ। 2টো বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ডে নেমে টাঙা করে পৌঁছলাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। সোয়া 2টোর দিকেই মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মতি নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। 3 জনেই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম। নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথে ওর থেকে কোনো অসুবিধেই হয়নি। আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর 2 ভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে ঘণ্টা 3। ট্রেনের সময় বিকেল 4টা, আর ট্যাক্সিতে গেলে সময় লাগবে বড়জোর ঘণ্টা 2। ঠিক হলো ট্যাক্সিতেই যাব, কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা 7:30টার ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন 2টোই ট্রেন যায় ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস, একটা সকালে অপরটি সন্ধ্যায়। 7:30টার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ে কোনো ঠিক ঠিকানা নেই, কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু সময় বিশ্রাম করে বিকেল 4টায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাবে বলল, कोई बात ही नहीं है साहब, आपको 7 से पहले पहुंचा देंगे। উল্কা বেগে ছুটে চলল ট্যাক্সি। শেভ ইম্পালা গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যৎ। একসময় ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দে চমকে 3 জনই জেগে উঠলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, ব্যাপার কি? প্রায় একসাথেই বলে উঠলাম 3 জনে, দেখতে হিসাব, দেখতে হিসাব।
বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বলল, গাড়ি কা ক্র্যাঙ্কশাফট টুট গিয়া। বলে কি বেটা? ফির আব হাম কেয়া করেঙ্গে? জিজ্ঞেস করল নূর। घबराओ मत सर, 5 से मिल रहते हैं, कोई ना कोई सवारी जरूर मिल जाएगा, उसमें बैठा देंगे आप लोगों को। কি সর্বনাশ! তবে কি ঘাটে এসে তরি ডুবল? গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে গেল, কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশায় মনোবল হারিয়ে ফেলছিলাম প্রায়। হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল। কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই। রাস্তা ব্লক করে দাঁড়ালাম 4 জনে। যাই হোক না কেন থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করাই গাড়িটা থামল। রোডস অ্যান্ড হাইওয়ে এর এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর। ভদ্রলোককে সব কিছু বুঝিয়ে বললাম। 3 জন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশে চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধা ঘন্টার মধ্যেই ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 7:45। আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণ ছেড়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে বললাম, শহরে যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙ্গা করে কাছেই স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হবার কথা নয়। ট্রেন চলে যাবার পর স্টেশনে থাকবে জনশূন্য। তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনো আসেনি? হঠাৎ করে কিছুটা আশার আলো ঝলকে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? দুবাক্যে স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখনো এসে পৌঁছেনি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতেই খুশিতে আত্মহারা হয়ে ওরা লাফ দিয়ে টাঙ্গা থেকে নেমে পড়ল। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে একটা ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের আতিশয্যে 100 টাকার একটি পুরো নোটই তাকে দিয়ে দিলাম। 8:15 আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টি টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন। আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজেই একটা খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠেই বুফে কার থেকে ডিনার আনাবার বন্দোবস্ত করা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পাট চুকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে। খাওয়া শেষ করার পর পদযাত্রা প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 1020 টাকা। ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢোকানো হলো। সুটকেস থেকে হ্যাভারসে বের করে ওতে 3 জনের আর এক প্রস্ত করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার সব কিছু রাখা হলো হ্যাভারসেকে। ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট আঁকা হলো। পাকিস্তানের মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্য দিয়ে ইন্ডিয়ান আর্মির একটি ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশ ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে অ্যান্টি ট্যাঙ্ক অবস্টেকল মাইনফিল্ড। এদের মাঝে গ্যাপ বের করে নিয়ে যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে। পথে 2 তরফের পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্ত নেওয়া হলো, যে কোনো উপায়েই হোক ওন ট্রুপস অ্যান্ড এনিমি ট্রুপসকে এড়িয়ে চলতে হবে আমাদের। নেহাত বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে। কম্পাসের রুট এবং
বিয়ারিং সেট করা হলো। পড়া হলো ডেজার্ট শুজ। হাতিয়ার এবং গুলি নিজেদের মাঝে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চার্টার, একটি টর্চ, একটি কম্বল এবং সাথে নেবার হ্যাভারস্যাকটি ছাড়া সব কিছুই সুবিধামতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে। ক্যামেরা দুটো হ্যাভারসেকে ভরে নিলাম। ছোট্ট কোরআন শরীফটাও নেওয়া হলো হ্যাভারসেকে। অর্ডার অফ মার্চ, মতি আগে, তারপর আমি, পেছনে নূর। হ্যাভারসেক পালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে, ঠিক পথে যাচ্ছে কিনা। প্রয়োজনে কম্পাস বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জনই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। নাইট মার্চের সব কৌশলী আমাদের নখদর্পণে। রাত 10:15 আমাদের ট্রেন হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছল। ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মের যেখানে আমাদের বগিটা গিয়ে থামল সেখানে বেশ জমাট অন্ধকার। আমরা নেমে পড়লাম। অল্প কয়েকজন যাত্রী ওঠানামা করল। আমরা আধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। অল্পক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় স্টেশন ঘরটার সামনে কিছুটা অংশ আলোকিত হয়েছিল। প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশই ছিল অন্ধকারাচ্ছন্ন। স্টেশনের বাইরে একটি মাঝারি আকারের উঠান, কয়েকটি চায়ের দোকান, তাদের সামনে কয়েকটি টাঙা যাত্রীদের অপেক্ষা করছে। 400-500 গজ দূরে হাইওয়ে রেল লাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দক্ষিণে চলে গেছে। মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে আসা যাওয়া করছে। রাস্তার ওপারেই হারুনাবাদ শহর। শহর বলতে একটি বর্ধিষ্ণু বাজার। বাজারের চারদিকে জনবসতি। আমরা হারুনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে যাত্রা শুরু করব। একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল। রাতও বেশ হয়েছে, লোকজন নেই খুব একটা। সমস্ত শহরটাই ঘুমিয়ে পড়েছে। আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাওয়ার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম। অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটা বাবলা ঝোপের মধ্যে অবস্থান নিলাম। হারুনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকেই শুরু হয়েছে মরুভূমি, উঁচু নিচু বালির পাহাড়, মাঝে মধ্যে কাটার ঝোপঝাড়। যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থালী। তাকে কেন্দ্র করেই ছোট ছোট চাষাবাদের খামার। অড়হর, কলাই, জব, ভুট্টার ক্ষেত। মোটামুটি এ ধরনের টেরেন অতিক্রম করে যেতে হবে আমাদের। যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিং ও নাইট মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরেই একটি কারেজ থাকার কথা। কারেজ হলো মরু অঞ্চলে গভীর কুয়োর সারি। এগুলো খুঁড়ে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আবাদি জমিতে জলসেচের ব্যবস্থাও করা হয়ে থাকে কারেজ থেকে। নূরকে পাঠানো হলো কারেজটি খুঁজে বের করার জন্য। উদ্দেশ্য আমাদের সাথের মালপত্র সব কারেজের কুয়োতেই ডাম্প করব। সেটাই হবে সবচেয়ে নিরাপদ। অল্পক্ষণ পরেই নূর কারেজের সন্ধান বের করে ফিরে এলো। আমরা সবাই হ্যাভারসেকটা রেখে বাকি মালপত্র নিয়ে গিয়ে কারেজের একটি কুয়োতে ফেলে দিয়ে এলাম। এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত।